সুধী দর্শকবৃন্দ, আজকে আমি ভারতের মুঘল সম্রাটদের ধন সম্পদ নিয়ে ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নিয়ার যে বিবরণ দিয়েছেন সেটি বলবো। মূল আলোচনায় আসার পূর্বে আমি সংক্ষেপে ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নিয়ারের জীবনী সংক্ষেপে বলছি। ফ্রান্সিস বার্নিয়ার 1620 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। শৈশবকাল থেকে তার ভ্রমণের বিষয়ে আগ্রহ ছিল। 1658 সালে তিনি ভারতে আসেন। তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। 1670 সালে তিনি ফ্রান্সে ফিরে যান। তিনি 12 বৎসরকাল ভারতে অবস্থান করেছিলেন। 1672 সালে তিনি ভারতে তার ভ্রমণের উপর ভিত্তি করে তার বই ট্রাভেলস অব দি মুঘল এম্পায়ার বইটি প্রকাশ করেন, যা সমগ্র ইউরোপে আলোড়ন সৃষ্টি করে। ফ্রান্সিস বার্নিয়ার 1688 সালে ফ্রান্সে মৃত্যুবরণ করেন। সুধী দর্শকবৃন্দ, আমি এখন ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নিয়ার ভারতে মুঘল সম্রাটদের ধন সম্পদ নিয়ে যে বিবরণ দিয়েছেন সেটি বলছি। যদিও মুঘল বাদশাহের রাজস্ব প্রচুর এবং ঐশ্বর্যও প্রচুর, তার এই অপরিমিত ব্যয়ের জন্য উদ্ধৃত কিছু থাকে না বিশেষ। যেমন আয় তেমনি তার ব্যয়। অনেক রাজার রাজস্ব আয় থেকে হিন্দুস্তানের বাদশাহের আয় অনেক বেশি, কিন্তু তা সত্ত্বেও তাকে আমি ধনী সম্রাট বলতে রাজি নই। মুঘল বাদশাহকে ধনী বলাও যা, কোনো কোষাধ্যক্ষকে ধনী বলাও তাই। কোষাধ্যক্ষ প্রচুর টাকা নাড়াচাড়া করেন, এক হাতে জমা নেন, অন্য হাতে দিয়ে দেন, সেই টাকার মালিক তিনি নন। তেমনি ঠিক হিন্দুস্তানের বাদশাহ ধনী ও ঐশ্বর্যবান সম্রাট আমি তাকেই বলতে পারি যিনি নিজের রাজ্যের প্রজাদের পীড়ন বা শোষণ না করে এমন রাজস্ব আদায় করতে পারেন যা দিয়ে তিনি স্বচ্ছন্দে তার বিরাট রাজদরবারের ব্যয়ভার বহন করতে পারেন, বড় বড় প্রাসাদ ও অট্টালিকা তৈরি করতে পারেন, রাজ্য রক্ষণাবেক্ষণের জন্য সৈন্য সামন্ত যথেষ্ট পরিমাণে বহাল রাখতে পারেন, এবং এত সব করা সত্ত্বেও যিনি বিপদ আপদ ও সংকটের জন্য প্রচুর পরিমাণে উদ্ধৃত টাকা মজুদ রাখতে পারেন। এইসব অধিকাংশ গুণই বাদশাহের আছে বটে, কিন্তু যতটা পরিমাণে থাকলে ভালো হয় তা নেই। আমি যা বলতে চাচ্ছি আশা করি তা আপনি বুঝতে পেরেছেন। আপনিও নিশ্চয়ই হিন্দুস্তানের বাদশাহকে এই কারণে খুব ধনী সম্রাট বলতে চাইবেন না। এইবার আপনাকে আমি আরও দুটি ঘটনার কথা উল্লেখ করছি, যা থেকে আপনি আমার বক্তব্য সমর্থন করার মতো যথেষ্ট যুক্তি খুঁজে পাবেন মনে হয়। এই ঘটনা থেকে বুঝতে পারবেন মুঘল বাদশাহের ঐশ্বর্য সম্বন্ধে বাইরের লোকের যে ধারণা আছে তা ঠিক নয়। প্রথম ঘটনা, বিগত গৃহযুদ্ধের শেষ দিকে সম্রাট ঔরঙ্গজেব সৈন্যদের বেতন সম্পর্কে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি ভেবেই কুল পাচ্ছিলেন না কি করে তাদের বেতন ও ভাতা দিবেন। এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে গৃহযুদ্ধ মাত্র 5 বছর স্থায়ী হয়েছিল এবং সৈন্যদের বেতন স্বাভাবিক অবস্থায় যেরকম থাকতো তার চেয়ে কম ছিল। তাছাড়া কেবল বাংলাদেশ ছাড়া, যেখানে সুলতান সুজা তখনও লড়াই করছিলেন, হিন্দুস্তানের আর কোথাও বিশেষ যুদ্ধ বিগ্রহ হচ্ছিল না। সর্বত্র শান্তি বজায় ছিল বললেও ভুল হয় না। এও মনে রাখা দরকার যে সম্রাট ঔরঙ্গজেব যেভাবেই হোক সে সময় তার পিতা শাহজাহানের অগাধ ধন সম্পত্তির মালিক হয়েছিলেন। দ্বিতীয় ঘটনা, সম্রাট শাহজাহান যথেষ্ট বিচক্ষণ সম্রাট ছিলেন এবং প্রায় 40 বছর তিনি রাজত্ব করেছিলেন। এই সুদীর্ঘ রাজত্বকালে খুব বড় রকমের কোনো যুদ্ধ বিগ্রহের মধ্যে তিনি লিপ্ত হননি, কিন্তু তা সত্ত্বেও তিনি 6 কোটির বেশি টাকা জমাতে পারেননি। অবশ্যই টাকার সঙ্গে আমি সোনার উপর
অসংখ্য মূল্যবান জিনিস, দামি দামি পাথর, মণি, মুক্ত, হীরা, জহরত ইত্যাদির মূল্য যোগ করছি না। এদিক দিয়ে বরং সম্রাট শাহজাহানের মতো দৌলত অন্য কোনো সম্রাটের ছিল না বললেই চলে। কিন্তু এইসব মূল্যবান মণিমুক্তা, হীরা, জহরত ইত্যাদি দীর্ঘকাল ধরে সঞ্চিত ও সংগৃহীত, অধিকাংশই হিন্দু রাজা ও পাঠানদের, ওমরাওদের কাছ থেকে উপহার পাওয়াও কম নয়। এসব ওই সম্রাটের পবিত্র সম্পত্তি এবং স্পর্শ করা নিষেধ। দেশের দুর্দিনেও সম্রাট তার এই সম্পদের কোনো সাহায্য পান না। সুধী দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এখানে সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।